ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু রহস্যের খোঁজ পাওয়া যায় যা আজও আমাদের ভাবায়। আর টাইটানিক সে তো সেরকমই এক রহস্য। এটা কি নিছকই একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল আরও গভীর কোনো ষড়যন্ত্র? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। দুর্ঘটনার পর কিন্তু খুব বেশি দেরি হয়নি। মাত্র কয়েক মাসের মধ্যেই একটা অফিসিয়াল রিপোর্ট চলে আসে, আর তাতে পরিষ্কার বলা হয় অতিরিক্ত গতিতে চলার কারণে আইসবার্গের সাথে ধাক্কা লেগেছিল জাহাজটির। এটাই ছিল আনুষ্ঠানিক সিদ্ধান্ত। কিন্তু যদি ব্যাপারটা এত সহজ না হয়, যদি পুরো ঘটনাই একটা সাজানো নাটক হয়ে থাকে, মানে একটা থিওরি তো এমনও বলে যে যে জাহাজটা ডুবেছিল সেটা নাকি টাইটানিকই না। তো চলুন এই ষড়যন্ত্র তত্ত্বটার একদম ভেতরে ঢোকা যাক, দেখি ঠিক কী দাবি করা হচ্ছে এখানে। তো একদিকে আছে সেই অফিসিয়াল গল্প, আরেকদিকে এই ষড়যন্ত্র তত্ত্ব। মূল কথাটা কি? বলা হচ্ছে টাইটানিকের প্রায় একই রকম দেখতে আরেকটা জাহাজ ছিল, অলিম্পিক। সেটাকে ইচ্ছে করে ডুবিয়ে দেওয়া হয়েছিল। কেন? শুধুই ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে প্রশ্ন আসেই, মোটিভটা কি? কেন এমন একটা ভয়ঙ্কর কাজ করা হবে? এখানেই গল্পে এন্ট্রি নেয় টাইটানিকের যমজ বোন আরএমএস অলিম্পিক। ঘটনাটা হলো ১৯১১ সালের সেপ্টেম্বরে এই অলিম্পিক জাহাজটার সাথে একটা ব্রিটিশ যুদ্ধজাহাজের বেশ বড়সড় একটা ধাক্কা লাগে, আর তাতে জাহাজটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে ষড়যন্ত্র তত্ত্বের দাবি যে জাহাজের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল, অর্থনৈতিকভাবে অকেজো, আর অন্যদিকে সার্ভেয়ারের রিপোর্ট বলছে ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু সেটা সারানোর অযোগ্য ছিল না। এখানে কিন্তু দুটো গল্পের মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি ধরেও নিই যে উদ্দেশ্য ছিল ইন্স্যুরেন্সের টাকা, তাহলে তো টাকার অঙ্কটা দেখতে হবে, তাই না? চলুন সেই হিসেবটা একটু মিলিয়ে দেখি। অলিম্পিক আর টাইটানিক দুটো জাহাজই কিন্তু বিমা করা ছিল, আর অঙ্কটা শুনলে অবাক হতে হয়। ১ মিলিয়ন পাউন্ড করে। সেই সময় এটা ছিল সবচেয়ে বড় সামুদ্রিক বিমা। টাইটানিক বানাতে খরচ হয়েছিল $৭.৫ মিলিয়ন। আজকের দিনে যার মূল্য প্রায় $২০০ মিলিয়ন সমান। মানে বুঝতেই পাচ্ছেন কি বিশাল একটা ইনভেস্টমেন্ট ছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইন্স্যুরেন্স পলিসিটা ছিল মাত্র $৫ মিলিয়ন। মানে জাহাজটা বানাতে যা খরচ হয়েছিল তার থেকে অনেকটাই কম। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? জাহাজটা ডুবে যাওয়ার পর ইন্স্যুরেন্সের টাকা পেয়েও কোম্পানির কিন্তু লাভ হয়নি, উল্টে $২.৫ মিলিয়ন বিশাল একটা লোকসান হয়েছিল। তাহলে লোকসান করে কে জালিয়াতি করতে চাইবে? আচ্ছা, টাকার হিসেব না হয় গেল। এবার ভাবা যাক, কাজটা করা কি আদৌ সম্ভব ছিল? মানে সেই সময়ের পৃথিবীর সবচেয়ে বড় দুটো জাহাজ, সেগুলোকে কি সবার চোখের আড়ালে অদল বদল করে ফেলা যায়? আর এখানেই এই ষড়যন্ত্র তত্ত্বের সবচেয়ে বড় দুর্বলতাটার সামনে আসে। সমস্যাটা হলো, জাহাজ দুটো দেখতে একরকম হলেও একদম হুবহু এক ছিল না। এই যে এতগুলো বড় বড় পার্থক্য, যেমন ধরুন বিডেক প্রাইভেট স্যুট কিংবা বড় রেস্তোরাঁ, এগুলো কি কারো চোখে পড়ত না? অবশ্যই পড়ত। যাত্রী, জাহাজের কর্মচারী, এমনকি যারা সরকারিভাবে জাহাজটা পরীক্ষা করতে এসেছিলেন, তাদের সবার কাছেই এই বদলগুলো ধরা পড়ে যেত। তাহলে প্রশ্নটা হলো, যদি টাকার হিসেবে লাভ না হয় আর জাহাজ বদল করাটাও প্রায় অসম্ভব হয়, তাহলে এই থিওরিটা এত বছর ধরে টিকে আছে কেন? আসলে টাইটানিকের গল্পটা তো শুধু একটা জাহাজ ডোবার গল্প না, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস, অনেক মানুষের কান্না আর ট্র্যাজেডি। হয়তো এত বড় একটা দুর্ঘটনার জন্য শুধু একটা আইসবার্গকে দায়ী করতে আমাদের মন চায় না। আমরা এর পেছনে আরও বড় কোনো কারণ, কোনো ষড়যন্ত্র খুঁজতে ভালোবাসি। আসলে ১০০ বছরেরও বেশি পুরনো এই ট্র্যাজেডিটা আমাদের বারবার একটা কথাই মনে করিয়ে দেয়, যে আমরা সবসময় ইতিহাসের গভীরে যেতে চাই, লুকানো সত্যটা খুঁজে বের করতে চাই, আর সেই খোঁজ হয়তো কখনো শেষ হবে না।